প্রিয় শিক্ষার্থী এবং যারা আজকের এই অনলাইন ক্লাসটি দেখছেন, সবাইকে স্বাগত জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। আজকে বাংলা বানানের যে সন্ধির নিয়ম, এটি আমি শেষ করে দিব। অর্থাৎ এখান থেকে বেশ কিছু নিয়ম আমি বাছাই করেছি, যে নিয়মগুলো বানানের ক্ষেত্রে অত্যন্ত উপযোগী, এবং এই বানানগুলো না জানার কারণে আমাদের অনেক বানান ভুল হয়। যখন আমি নির্ণয় করব, আপনারা দেখবেন কিভাবে বানানগুলো শুদ্ধ বানান হচ্ছে, অথচ আমরা প্রায় কিন্তু এগুলো ভুলভাবে লিখছি। আমি এখানে আগে থেকে লিখে রেখেছি একটি নিয়ম, লক্ষ্য করুন। এখানে আজকে কিন্তু বিসর্গ সন্ধি করাচ্ছি, তো বিসর্গ সন্ধি আমি জায়গাটা এটা পরে মুছে দেব। লক্ষ্য করুন যে বিসর্গযুক্ত স্বরেয় ধ্বনির পর, বিসর্গযুক্ত স্বরেয় ধ্বনির পর তৃতীয়, চতুর্থ, পঞ্চম বর্ণ, বিসর্গযুক্ত স্বরেয় ধ্বনির পর বর্গের 3, 4, 5 নম্বর বর্ণ বা অন্তস্থ বর্ণ, অন্তস্থ বর্ণ বলতে অন্তস্থ জ, র, ল, ব, বা এবং তার সাথে যদি উষ্ম বর্ণের, অনেক উষ্ম বর্ণ এটাকে বলে, বা এটা নিয়ে অনেক দ্বিমত রয়েছে, যে যেটাই হোক, হ যদি থাকে, অর্থাৎ অন্তস্থ জ, র, ল, ব এবং তার সাথে যদি হ থাকে, তাহলে যেখানে বিসর্গ থাকবে সেই বিসর্গ জায়গায় একটা ওকার হবে। আমি এই নিয়মটাকে একটু সংক্ষিপ্ত করে দিচ্ছি। আমি এটা সংক্ষিপ্ত করে যদি এভাবে দেখাই, তাহলে মনে রাখতে একটু সুবিধা হবে, যে আমি অত অত বর্ণনা এখানে দিলাম না। যেমন বিসর্গযুক্ত বিসর্গযুক্ত স্বরীয় ধ্বনি, বিসর্গযুক্ত স্বরীয় ধ্বনি, আর তারপরে থাকবে যোগ চিহ্নের পরে যেটা থাকবে সেটা হচ্ছে 3, 4, 5, অর্থাৎ যোগ চিহ্নের পরে থাকবে 3, 4, 5 এবং তার সঙ্গে থাকবে অন্তস্থ বর্ণ, অন্তস্থ বর্ণ এবং এবং থাকবে হ যদি থাকে, তাহলে বিসর্গ যে বর্ণটার সঙ্গে যুক্ত থাকবে সেই বর্ণটা, অর্থাৎ এই স্বরেয়টা ওকারে পরিণত হবে। সমান সমান যেটা হবে সেটা হচ্ছে ওকার হবে। অর্থাৎ বিসর্গের স্থানে এই যে অ ধ্বনিটার ওখানে বিসর্গ উঠে, যে তার পরিবর্তে একটা স্বরেয় আসবে। যেমন ইতো, মধ্য, ইতোমধ্য। আমি এখানে আবার একটা লিখে দিই, ইতো পূর্ব। এই বানান দুটো কিন্তু আমাদের অনেক ভুল যায়, অথচ এই শব্দ আমরা এত বেশি ব্যবহার করি, আমরা ওই ব্যবহার করার সময় দেখা যায় যে বানান ভুল হয়ে গেছে। তো এখানে লক্ষ্য করুন যে আমি ওখানে যেটা এর আগে যেটা মুছিলাম, যেটা যেখানে ওইভাবে যেটা বলেছি, যে বিসর্গযুক্ত অধ্বনি, ত ত বলতে একটা অধ্বনি কিন্তু এখানে উচ্চারণ হচ্ছে। তারপরে বলছি 3, 4, 5 নম্বর বর্ণ, 3, 4 যে কোনো লাইনের তৃতীয়, চতুর্থ, পঞ্চম বর্ণ অথবা অন্তস্থ বর্ণ, অন্তস্থ জ, র, ল, ব, অন্তস্থ বর্ণ, এবং তার সঙ্গে যদি হ থাকে, তাহলে এই বিসর্গটা থাকবে না। এই বিসর্গ না থেকে একটা ওকার এই তয়ের সঙ্গে যুক্ত হবে। তাহলে এখানে আমি যেটা লিখবো সেটা হলো ই, এই ত, এই বিসর্গটা উঠে গেল, বিসর্গ উঠে যে একটা ওকার হলো, আর এখানে মধ্য, এটা তো ঠিকই থাকলো, ইতো মধ্য, ইতো মধ্য। আমরা কিন্তু ইতো মধ্য বানান তয় ওকার দিয়ে লিখবো। এখন লক্ষ্য করুন যে পরের শব্দটা আমরা যেহেতু এটা ওকার দিয়ে লিখেছি, কাজেই অনেকে আমরা ভুল করে এইভাবে আমরা লিখি, কিন্তু এটা ঠিক না। ইতো এখানে বিসর্গযুক্ত অধ্বনি আছে, অধ্বনি কিন্তু ঠিকই আছে, কিন্তু তারপরে কিন্তু ওই যে 3, 4, 5 নম্বর বর্ণ বা অন্তস্থ বর্ণ বা হ, এগুলো কিন্তু কোনো কিছুই নেই। কি আছে এখানে? একটা প্রথম বর্ণ আছে, অর্থাৎ প আছে, প প্রথম বর্ণ। তাহলে ওই যে নিয়মটা দিলাম, এই যে নিয়মটা ছিল, সেই নিয়মের সঙ্গে কিন্তু এই নিয়মটা মেলে না। অর্থাৎ
ওই নিয়মের অনুযায়ী এটা হবে না, এটা এই বিসর্গ সন্ধিতেই হচ্ছে, অর্থাৎ এই শুধু যোগ চিহ্নটা উঠে যাবে, উঠে গিয়ে যেটা হবে সেটা হলো ইত বিসর্গ আর হচ্ছে পূর্ব। তাহলে ইতপূর্ব বানানটা আমরা বিসর্গ দিয়ে লিখবো, আর ইতমধ্য বানান সেখানে আমরা ওকার দিয়ে লিখব। এইরকম বহু শব্দ আছে, যেমন অধ বিসর্গ, তারপরে আমি দিলাম গতি। এখানে ধ বলতে একটা অধ্বনি, তারপরে তৃতীয় বর্ণ আছে, তৃতীয় চতুর্থ পঞ্চম বর্ণের কথা বলছি, অন্তস্থ বর্ণের কথা বলছি, অর্থাৎ অন্তস্থ জ র ল ব এবং হয়ের কথা বলছি। তাহলে এখানে তৃতীয় বর্ণ আছে ক খ গ, তাহলে এই বিসর্গটা উঠে যে এই ধয়ের সঙ্গে একটা ওকার যোগ হবে, সেটা হচ্ছে অ ধ গতি, এটা ঠিকই থাকবে অধগতি, অর্থাৎ এখানে ওকার চলে আসতো। তো যেমন এই বানানটা ভুল যায়, অনেক ভুল যায় এই বানানটা। মনোযোগ, মনোযোগ আমরা ওই জায়গায় সমস্যায় পড়ি কোন জায়গায়, যে আমরা ওকারটা কোন জায়গায় দিব, জয়ের সঙ্গে দিব না দন্ত নয়ের সঙ্গে দিব। তাহলে আমি যদি এখানে লিখে দেখাই, যেমন মন আর এখানে যোগ, বিসর্গযুক্ত ন, ন বলতে অ উচ্চারণ হচ্ছে, তাহলে বিসর্গযুক্ত স্বরীয় ধ্বনি এখানে আছে। তারপরে যেটা আছে 3, 4, 5 নম্বর বর্ণ কিন্তু নেই, না থেকে অন্তস্থ বর্ণ আছে, অর্থাৎ অন্তস্থ জ এখানে আছে, তাহলে বিসর্গটা থাকবে না। না থেকে এখানে একটা ওকার হবে, সেই ওকারটা হবে এই নয়ের সঙ্গে, কিন্তু আমরা বেশিরভাগ ক্ষেত্রেই নয়ের সঙ্গে ওকার দেই না, আমরা মনোযোগ অর্থাৎ এটা তুলে দিয়ে মন যোগ এটা আমরা লিখি। দুইটা শব্দ মিলে যেটা হবে সেটা হলো ম, এই দন্ত নয়ের সঙ্গে একটা ওকার, আর এখানে তো যোগ আছেই মনোযোগ, এই জায়গায় আমাদের ভুলটা হয়, অর্থাৎ এখানে আমরা সাধারণত ওকারটা দেই না, কেননা আমরা জানি যে মন বানান ম আর দন্ত ন, এটাই তো আমরা জানি। তো এখানে আরো আছে, যেমন সরোবর, স্বর বিসর্গ, বিসর্গ এটা মনে রাখবেন যে বিসর্গের মাঝখানে কিন্তু একটা ফাঁকা থাকবে, এটা কিন্তু একটা বৃত্ত, আর বিন্দু যদি হয় সেটা হলো কোলন চিহ্ন, যেমন আমি যদি এইভাবে দেই সেটা হচ্ছে কোলন। কাজে কোলন আর বিসর্গ দুইটা কিন্তু এক না। এর আগে আমি যখন প্রমিত নিয়ম করিয়েছি তখন ওই বিসর্গ আর কোলন চিহ্নের বিষয়ে আমি কথা বলেছি, স্বর যোগ বর। তাহলে এখানে বিসর্গযুক্ত স্বরেয় ধ্বনি পাচ্ছি, আর এখানে অন্তস্থ বর্ণের একটা বর্ণ পাচ্ছি। অন্তস্থ বর্ণ মনে রাখবেন, ব কিন্তু দুইটা, একটা বর্গীয় ব, প ফ ব ভ ম, এই ম পর্যন্ত, ক থেকে ম পর্যন্ত বর্গীয় বর্ণ, আর একটা আছে অন্তস্থ বর্ণ, অন্তস্থ বর্ণ, তার মধ্যেও কিন্তু ব আছে। তাহলে এখানে যদি আমরা প ফ ব তৃতীয় বর্ণও ধরে নিই, অথবা যদি অন্তস্থ বর্ণও ধরে নিই, যেটাই ধরি অসুবিধা নেই, তাহলে এই বিসর্গের পরিবর্তে এখানে যেটা হবে ওকার হবে, সরোবর, অর্থাৎ এই ওকারটা এখানে চলে আসলো এই বিসর্গের পরিবর্তে। পুরোহিত বানানটাও একই রকম, অর্থাৎ পুরো বিসর্গ যোগ হিত সমান সমান হবে পুরো, ওকার হবে হিত। কেন ওকার হলো? এই বিসর্গটা উঠে যেহেতু এখানে হ আছে, অর্থাৎ অন্তস্থ বর্ণ এবং তার সঙ্গে উষ্ম বর্ণ যেটা আমরা বলি, অর্থাৎ হ, এই হ থাকার কারণে এই বিসর্গ উঠে যে তার সঙ্গে একটা ওকার এখানে হলো। তো এই নিয়মটাতে মোটামুটি একটা ধারণা আপনাদেরকে দেওয়া হলো। এরপরে র এবং রেফ, এই নিয়মগুলোতে বিশেষ করে রয়ের বানানের খুব একটা পরিবর্তন হয় না, রয়ের বানানের পরিবর্তন মানে ভুল আমাদের হয় না, রেফের ক্ষেত্রে আমাদের ভুলটা হয়। আমি তারপরও রয়ের দুই একটা মানে নমুনা দিচ্ছি, শুধুমাত্র নিয়মগুলো এখানে দিচ্ছি না। যেমন অন্তরীপ, অর্থাৎ অন্ত বিসর্গ
ইফ। আবার যদি বলি অন্ত বিসর্গ ইক্ষ, এই দুইটা দেখুন এখানে বিসর্গযুক্ত, অর্থাৎ তিনটা শব্দ মনে রাখবেন, একটা অন্ত, একটা পুন আর একটা প্রাত। অন্ত পুন প্রাতর পর যদি স্বরধ্বনি থাকে বা স্বরবর্ণ যদি থাকে তাহলে বিসর্গ উঠে যে তার পরিবর্তে একটা র আসবে। তাহলে অন্ত স্বরেয় দন্ত নয় তয় অন্ত, এইটার পরিবর্তে একটা র আসলো। আর এই যে দীর্ঘিকার আর ওর সঙ্গে যে প ছিল অন্তরীপ, যদি এটা বলি তাহলে এখানে হবে অন্ত, এইটার জন্য একটা র আসলো, আর এর সঙ্গে এই যে দীর্ঘিকার আর এই যে ক্ষীয় বর্ণ অন্তরিক্ষ, অন্তরিক্ষ, অর্থাৎ এই বর্ণগুলো এখানে আসছে। আবার একই রকম এই বানান একটু ভুল যায়, সেটা অন্য একটা কারণে, যেমন দু দিয়ে, অর্থাৎ স্বরেয় স্বরেয়া ছাড়া অন্য কোনো স্বরধ্বনি যদি আসে, যেমন দু দিয়ে আমি এখানে দিতে পারি দু যোগ অন্ত, তাহলে এখানে স্বরেয় স্বরা, এখানে স্বরেয় স্বরেয়া ছাড়া অন্য কোনো উচ্চারণ, অর্থাৎ ই হতে পারে, উ হতে পারে, যে কোনো এ হতে পারে, অর্থাৎ স্বরেয় স্বর ছাড়া অন্য কোনো স্বর ধ্বনি যদি এখানে উচ্চারণ হয় তাহলে এই বিসর্গটা থাকবে না। বিসর্গের পরিবর্তে যেটা হবে সেটা হলো একটা র, দু র, এই বিসর্গের পরিবর্তে এখানে একটা র হলো, আর এই নয় তয়টা এখানে আসলো, দুরন্ত। এখন আমরা আরেকটা উদাহরণ দিই, যেমন রস্বীকার দিয়ে দিই, যেমন নিরাশা, নি বিসর্গ যোগ আশা, তাহলে এখানে যেটা হবে সেটা হচ্ছে নিরাশা। কেন র হলো? এই বিসর্গের পরিবর্তে। এখন আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো দু দিয়ে অনেক শব্দ আছে, যেমন দুরাত্মা, দুরন্ত, দুরহ, দুরবস্থা, এই বানানটা একটু দেখাই দিই। মনে রাখবেন যে দু দিয়ে যতগুলো শব্দ আছে যদি দূরত্ব বোঝায় শুধুমাত্র সেই জায়গাতে দীর্ঘকার হবে, আর বাদ বাকি যতগুলো দু আছে সব জায়গাতেই হ্রস্বকার। আমি যেটা দেখাতে চাচ্ছিলাম, যেমন দু যোগ, এই বানানটা আমাদের ভুল যায়, তাহলে এখানে এই বিসর্গযুক্ত হ্রস্বকার পাচ্ছি, অর্থাৎ স্বরেয় স্বরে ছাড়া। আর তাহলে এখানে কি হবে? র হবে একটা, যেমন দু র, এই বিসর্গের পরিবর্তে একটা র হলো, আর এইখানে অ আছে, রয়ের সঙ্গেই তো অ আছে, কাজে এটা আমি আমার ব্যবহার করার দরকার নেই। দুরবস্থা, আমরা কিন্তু বেশিরভাগই লিখি দূর যোগ অবস্থা, অর্থাৎ দুই স্বরেয় মিলে, স্বরেয় স্বরেয়া মিলে স্বরে আকার হচ্ছে, এইটা আমরা দেখা, অর্থাৎ স্বরসন্ধির নিয়মটা আমরা ওখানে দেখানোর চেষ্টা করি, কিন্তু ভুল। ভুল এই জন্য যে এটা বিসর্গ সন্ধির নিয়ম অনুযায়ী দুরবস্থা হচ্ছে, কোনো সময় এখানে দীর্ঘকার হবে না, কিন্তু যদি আমি দূরবর্তী বলি তখন কিন্তু এখানে দীর্ঘকার হবে, দূরত্ব বলি তখন এখানে দীর্ঘকার হবে। তাহলে আমরা দু দিয়ে যতগুলো শব্দ পাবো এটা মনে রাখবো যে দূরত্ব যদি থাকে, দূরবর্তী, দূরত্ব ইত্যাদি, তাহলে সেখানে যেটা হবে সেটা দীর্ঘকার। আর দুর্লভ, দুর্নীতি, দুর্নীতি লিখতে আমরা অনেকে দীর্ঘকার ব্যবহার করি, মনে রাখবেন যে ওখানে দুর্নীতি, এই দু বা দূর দিয়ে কিন্তু দূরত্ব বোঝাচ্ছে না, খারাপ, অর্থাৎ দূরত্ব না বোঝা গেলেই হলো, দূরত্ব বোঝালেই সেখানে দীর্ঘকার, আর বাদ বাকি সব জায়গায় হ্রস্বকার হবে। এবার রেফের নিয়মটা একটু দেখাচ্ছি। এই জায়গাটায় আমরা অনেক জায়গায় ভুল করে রেফ না দিয়ে অনেক সময় র ব্যবহার করি, অর্থাৎ এই কয়েকটা আসবে, যেমন অন্ত, পুন, প্রাত। এরপর যে কোনো বর্গের তৃতীয়, চতুর্থ, পঞ্চম, অর্থাৎ প্রথমে এইগুলো থাকবে, তারপরে থাকবে তৃতীয়, চতুর্থ, পঞ্চম বর্ণ,
বা তার সঙ্গে থাকতে পারে অন্তস্থ বর্ণ, অর্থাৎ অন্তস্থ জ, র, ল, ব, অন্তস্থ জ, র, ল, ব এগুলো যদি থাকে অন্তস্থ বর্ণ, এবং তার সাথে যদি হও থাকে, হ থাকে, হ যদি থাকে, তাহলে দেখা যাবে যে বিসর্গটা উঠে যে তার পরিবর্তে একটা রেফ হবে। রেফ হবে পরবর্তী বর্ণের মাথায়। পরবর্তী যে বর্ণ অন্তের পরে যে বর্ণটা থাকবে, আমি উদাহরণ দিয়ে দেখিয়ে দিচ্ছি, তাহলে বুঝতে পারবেন। যেমন অন্ত বিসর্গ যোগ ঘাত, অন্ত বিসর্গ যোগ ঘাত। এখানে অন্ত, তারপরে আছে চতুর্থ বর্ণ, আমি তৃতীয় চতুর্থ বর্ণ বলছি, এবং পঞ্চম বর্ণ অন্তস্থ বর্ণ, এবং তার সাথে বলছি হ। তাহলে এখানে আমি 4 নম্বর বর্ণটা পাচ্ছি, ক, খ, গ, ঘ। তাহলে এই যে বিসর্গ, এই বিসর্গের জন্য একটা রেফ হবে, সেটা ঘয়ের উপরে, অর্থাৎ যেটা হবে সেটা হলো অন্তঘাত। এখন এই রেফটা যার উপরে পড়বে, যে বর্ণটার উপরে পড়বে, র উচ্চারণ হবে কিন্তু সেই জায়গায়, অর্থাৎ অন্তের পরে। যদি আবার বলি, যেমন পুন যোগ পুন যোগ বাদ, তাহলে এখানে পুন পাচ্ছি, এখানে ব অন্তস্থ বর্ণ বা বর্গীয় বর্ণ যেটাই বলেন, ক, খ, ব 3 নম্বর বর্ণ বা অন্তস্থ বর্ণ আপনারা ধরতে পারেন। তাহলে এই বিসর্গের পরিবর্তে একটা রেফ হবে, সেই রেফটা এই বয়ের মাথায় হবে, অর্থাৎ পুনর্বার। পুনর্বার, লক্ষ্য করুন, পুনর আমি কিন্তু র উচ্চারণ করছি এখানে, অর্থাৎ রয়ের এই নয়ের পরে, অর্থাৎ এই বয়ের এখানে যদি রেফ থাকে, রটা সবসময় আগে উচ্চারণ হবে, তাহলে এখানে রেফ হচ্ছে। আর প্রাত দিয়ে একটা দিই, প্রাত দিয়ে, যেমন প্রাত, প্রাত, আর একটা দিলাম এখানে ভ্রমণ, এটা মূর্ধন্য ন, প্রাত বিসর্গ আছে, তারপরে চতুর্থ বর্ণ প, খ, ব, ভ, তাহলে বিসর্গটা উঠে যে একটা রেপ হবে, সেই রেপটা এই ভয়ের উপরে আসবে, অর্থাৎ যে শব্দটা পাবো সেটা হলো প্রাত র, এটা আসলো এখানে রেপ, এই রেপের কারণে রটা উচ্চারণ হচ্ছে এইখানে, প্রাত ভ্রমণ, প্রাত ভ্রমণ, প্রাত ভ্রমণ ইত্যাদি। এবার আমি আর একটা নিয়ম একটু দেখাচ্ছি, ওইখানেও রেপ হবে। যেমন বিসর্গযুক্ত ই ধ্বনি, বিসর্গযুক্ত বিসর্গযুক্ত ই এবং উ, সেই ই হ্রস্বইকার হতে পারে, হ্রস্বকার হতে পারে, হ্রস্বইকার, দীর্ঘইকার, হ্রস্বকার, দীর্ঘকার, যেটাই হোক না কেন, বিসর্গযুক্ত হ্রস্বইকার এবং হ্রস্বকার ধ্বনির পর অন্তস্থ বর্ণ, এখানে অন্তস্থ বর্ণ বলতে অন্তস্থ জ, র, ল, আর একটা ব, এবং যদি থাকে, তারপরে এখানে যদি তৃতীয় বা তৃতীয়, চতুর্থ, পঞ্চম, তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম বর্ণ যদি থাকে, পঞ্চম বর্ণ যদি থাকে, তাহলে বিসর্গের স্থানে রেফ হবে। বিসর্গযুক্ত ই, হ্রস্বই বা দীর্ঘই, বা হ্রস্ব বা দীর্ঘ, এরপরে অন্তস্থ বর্ণ, এরপরে তৃতীয়, চতুর্থ বর্ণ, পঞ্চম বর্ণ, বর্গের যে কোনো 3, 4, 5 নম্বর বর্ণ যদি থাকে, তাহলে বিসর্গের স্থানে একটা রেফ হবে। যেমন আমি এখানে উদাহরণ দেখাচ্ছি, যেমন দুর্যোগ, তাহলে বিসর্গযুক্ত রস্যকার এখানে পাচ্ছি, এই যে রস্যকার, তারপরে পাচ্ছি অন্তস্থ বর্ণ, তাহলে এই বিসর্গটা পরিবর্তন হয়, এই অন্তস্থ জয়ের উপরে এখানে আসবে, অর্থাৎ দুর্যোগ, দুর্যোগ। আমি এখানে রটা উচ্চারণ করলাম, কিন্তু এখানে এই আমরা রটা, রেপটা আমরা যেখানে সেখানে ব্যবহার করি। মনে রাখতে হবে, রেপ যে বর্ণের মাথায় আসবে,
তার আগে কিন্তু র উচ্চারণ হবে। তাহলে দুর্যোগ এখানে দিলাম, তারপরে রস্বইকার দিয়ে একটা দেখাই, যেমন নি যোগ লোভ। তাহলে এখানে বিসর্গযুক্ত রস্বইকার পেয়েছি, তারপরে অন্তস্থ জ র ল, এই যে ল আছে, তাহলে এখানে যেটা হবে নি, এই ল এর উপরে ওকার ঠিকই থাকবে, নির্লোভ, নির্লোভ, অর্থাৎ র এখানে উচ্চারণ হবে, আর এখানে এই ওকারটা কিন্তু পরিবর্তন হবে না, ওকার ঠিকই থেকে যাবে। এবং আজকের শেষ যে নিয়মটা, সেই নিয়মটা হচ্ছে খুব ভালো একটা নিয়ম। এই নিয়মটা মনে রাখবেন যে কিছু কিছু শব্দ আছে যেখানে দন্ত স হবে না মূর্ধন্য স হবে, এইটা নিয়ে আমরা কিছুটা বিভ্রান্তিতে পড়ি। তো সেই নিয়মটাই আমি একটু দেখাবো। অর্থাৎ যোগ চিহ্নের পরে, এর আগে আমি এতে দেখিয়ে দিয়েছিলাম, ক খ ক খ যদি থাকে, অর্থাৎ আগে থাকবে রস্বই রস্য, এরপরে যদি ক খ ক খ থাকে, অর্থাৎ এগুলো কিন্তু বিসর্গযুক্ত, বিসর্গযুক্ত। দেখা যাচ্ছে না, আমি আবার একটু দেখি। বিসর্গযুক্ত রস্বই রস্য ধ্বনি, এরপরে যদি ক খ ক খ থাকে, তাহলে ওই বিসর্গর জায়গায়, বিসর্গ যে ধ্বনিটার সঙ্গে থাকবে সেই বিসর্গের জায়গায় একটা মূর্ধন্য স হবে। আর যদি ক খ প ফ না থাকে, ক খ ক খ থাকবে, কিন্তু এই রস্বই বা ই বা উ যদি না থাকে, স্বরেয় স্বরে যদি থাকে, তাহলে সেখানে দন্ত স হবে। অর্থাৎ বিসর্গযুক্ত স্বরেয় বা স্বরেয়া যদি থাকে, তারপরে কখন এইটা ঠিকই থাকবে, তাহলে সেখানে হবে দন্ত স। অর্থাৎ এখানে হবে মূর্ধন্য স, আর এখানে হবে দন্ত স। এটা সংক্ষিপ্ত করে দেখালাম। আচ্ছা, আমি নিয়মটা তাহলে এখানে নিচে দেখাই। যেমন বহি বিসর্গ যোগ কার, বিসর্গযুক্ত ইকার আছে, এই যে ইকার, বিসর্গযুক্ত ইকার, তারপরে ক আছে, অর্থাৎ ক খ প ফ যে কোনো একটা বর্ণ থাকতে হলো, যেহেতু ক আছে তাহলে এই বিসর্গের পরিবর্তে একটা এই যে মূর্ধন্য স এখানে চলে আসলো। তাহলে আমরা এখানে বলবো বহি, মূর্ধন্য শয় কয় আকার, আর এই র, বহিষ্কার। আবার যদি বলি পরিষ্কার, পরি ই আছে, তারপরে কার, তাহলে ওখানেও রস্বইকার হবে। পরিষ্কার যদি না বলে যদি আমি বলি পুরো যোগ কার, তাহলে এখানে লক্ষ্য করুন বিসর্গযুক্ত অধ্বনি, এই যে এখানে অ, আর এখানে ক খ প খ তো থাকবেই, তাহলে এই বিসর্গের পরিবর্তে এখানে হবে দন্ত স। তাহলে আমরা এখানে লিখব পুর দন্ত শয় কয় আকার, আর এই র। এই জায়গায় আমাদের সমস্যাটা হয়। বহিষ্কারের ওই যে শয় কয়, সেই শটা কোন স হবে, কিংবা পুরস্কারের কোন স হবে, অর্থাৎ দন্ত স না মূর্ধন্য স হবে, সেই জায়গাগুলোতে আমরা সমস্যায় পড়ি। তাহলে আমরা যেটা বুঝলাম, অর্থাৎ আমরা খুব সংক্ষিপ্ত করে এটা মনে রাখবো এইভাবে, ই আর উ যদি থাকে তাহলে সেখানে হবে মূর্ধন্য স, আর যদি স্বরেয় এবং স্বরেয়া থাকে তাহলে সেখানে হবে দন্ত স। অর্থাৎ ই এবং উ যদি উচ্চারণ হয়, সেটা হ্রস্বইকার হোক, দীর্ঘইকার হোক, হ্রস্বকার দীর্ঘকার হোক, তাহলে সেখানে হবে মূর্ধন্য স, তার সঙ্গে ক খ প খ। আর স্বরেয়া যদি থাকে তাহলে সেখানে হবে দন্ত স। তো এইভাবে আমরা প্রত্যেকটা নিয়মটাকে সংক্ষিপ্ত করে নিয়ে, নিজের মতন করে নিয়ে যদি আমরা অনুশীলন করতে পারি, আশা করি বাংলা বানান আমাদের কাছে অনেক সহজ হয়ে দেখা দিবে। তো আগামী ক্লাসে আমি যে শুদ্ধ অশুদ্ধ যে শব্দগুলো আছে সে সম্পর্কে বলবো। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।